হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। এলিট ক্লাসরুমের পক্ষ থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসা হয়েছে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সম্পূর্ণ ব্যাখ্যা সহ উত্তর। আজকের এই ভিডিওটিতে ডাব্লিউবিসিএস 2010 সালের 20টি জেনারেল নলেজের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করা হলো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আর তোমাদের পড়াশোনার সুবিধার্থে স্লাইডের পিডিএফ ডাউনলোড করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করবো আমাদের প্রথম প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1, কোন সুলতান দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্বজয় করতে চেয়েছিলেন? উত্তরটি হবে আলাউদ্দিন খিলজি। তো বন্ধুরা, আলাউদ্দিন খিলজি ছিলেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজির ভাগ্নে এবং জামাতা। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খিলজি, তারই ভাগ্নে এবং জামাতা অর্থাৎ জামাই ছিলেন আলাউদ্দিন খিলজি। এছাড়াও বন্ধুরা, তিনি চেয়েছিলেন ভারতীয় ইতিহাসেও একজন আলেকজান্ডারের মতো শক্তিশালী কারো কথা উল্লেখ করে থাকুক, তাই তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সানি হিসেবে পরিচিত করার চেষ্টা চালিয়ে যান। কোয়েশ্চেন নাম্বার 2, নীল দর্পণ এটি ইংরেজিতে কে অনুবাদ করেন? তো বন্ধুরা, সকলেরই জানা নীল দর্পণ একটি নাটক যেটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ হলো দীনবন্ধু মিত্রের রচিত একটি বাংলা নাটক, অর্থাৎ নীলদর্পণ নাটক মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করলেও এটির প্রকৃত রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র। এবং এই যে ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, তিনি পাদ্রী রেভারেন্ট জেমস লংয়ের নামে এটি প্রকাশিত করা হয়। এবং স্বার্থবিরোধী হওয়ায় লং সাহেবের নামে যারা নীলকর ছিল তারা মামলা করে এবং মামলায় লং সাহেবের 1 মাস কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা হয় এবং এই জরিমানার টাকা দেন কালীপ্রসন্ন সিংহ। তো বন্ধুরা, এখানে উল্লেখিত প্রত্যেকটা তথ্য থেকেই কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে। যেমন যদি বলি যে এই জরিমানার টাকাটা দেয় কে, কালীপ্রসন্ন সিংহ, কত টাকা জরিমানা হয়েছিল বা কত মাসের কারাদণ্ড হয়েছিল, কার কারাদণ্ড হয়েছিল, এই সমস্ত বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমরা দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন কে? উত্তরটি হয়ে যাবে ওয়াটসন এবং ক্রিক। তো বন্ধুরা দেখো, আমি এখানে ডান দিকে একটি ডিএনএ ডাবল হেলিক্স মডেলের ছবি তুলে ধরেছি এবং বাঁদিকে তার একটু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তো বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ডিএনএ অণু দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। তো বন্ধুরা, এই ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের যে ডাবল হেলিক্স মডেল বা দ্বিতন্ত্রী নকশা, এটি 1953 সালে প্রণয়ন করা হয়। এটি থেকেই কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে এটি কত সালে প্রণয়ন করা হয়েছিল। এবং এটি সংক্ষেপে দেখো, স্ট্রাকচারটা বলা হয়েছে যে নিউক্লিওটাইড যুক্ত দুটি পরস্পর পেঁচিয়ে সিঁড়ির মতন আকার ধারণ করছে। তাহলে এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নিউক্লিওটাইডগুলো পরস্পর যুক্ত হয়ে একটি সিঁড়ির মতন স্ট্রাকচার তৈরি করছে। এবং এর মধ্যে এই যে সিঁড়ির হাতল দুটি শর্করা এবং ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত, অর্থাৎ এই যে এগুলির মধ্যে কি রয়েছে, এই যে এস দেখতে পাচ্ছ, ডি এর অক্সিডাইজ শর্করা, এবং এই যে পি লেখা আছে, এই পিগুলো হচ্ছে ফসফেট গ্রুপ। এগুলো হচ্ছে এই সিঁড়ির মতন হাতলের স্ট্রাকচারটা তৈরি করেছে। এবং এর মধ্যে নিউক্লিওটাইডগুলো যেগুলো থাকে, 4 প্রকার নিউক্লিওটাইড থাকে, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, থাইমিন, এরা পরস্পর যুক্ত করেছে। অর্থাৎ গুয়ানিনের সাথে সাইটোসিন হচ্ছে ট্রিপল বন্ড থাকে, অ্যাডেনিনের সাথে হচ্ছে থাইমিন হচ্ছে ডবল বন্ড থাকে। এরা পরস্পর যুক্ত হয়ে এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলটি গঠন করেছে। কোয়েশ্চেন নাম্বার 4, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হয়ে যাবে ডেভিড হেয়ার। তো বন্ধুরা, স্কুল বুক সোসাইটি হলো একটি শিক্ষা বিষয়ক একটি প্রতিষ্ঠান যেটি ডেভিড হেয়ার কলকাতায় 1817 সালের 4 জুলাই প্রতিষ্ঠা করেন। প্রশ্ন কিন্তু এখান থেকেই বেশি আসে যে স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1817। তার সঙ্গে জানতে হবে যে ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 5, পশ্চিমবঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয় হলদিয়াতে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্যাপারটা কি, এই সম্পর্কে আমাদেরকে একটু তথ্য জেনে নিতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটাকে ইংরেজিতে বলা হয় স্পেশাল ইকোনমিক জোন বা সংক্ষেপে বলা হয় সেজ। তো বন্ধুরা, এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কি বৈশিষ্ট্য রয়েছে এবং সেগুলি অন্যান্য অর্থনৈতিক অঞ্চল থেকে কেন আলাদা বা এটিকে কেন বিশেষ বলা হচ্ছে, সেইটা আমাদেরকে জেনে নিতে হবে। যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলো এমন একটি অঞ্চল যেখানের অর্থনৈতিক আইন অন্যান্য অর্থনৈতিক আইন থেকে আলাদা এবং এটি একটি শুল্কমুক্ত ভৌগোলিক অঞ্চল। এবং এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জেনে রাখতে হবে যে ভারতে প্রথম এই সেজ বা স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়েছিল 1956 সালে গুজরাটের কান্দালাতে। কোয়েশ্চেন নাম্বার 6,
দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটি সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল? বন্ধুরা উত্তরটি হয়ে যাবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। তো বন্ধুরা এখানে আমি তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা তুলে ধরেছি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে 2017 সাল পর্যন্ত হওয়া দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং মাঝখানে এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকেও তুলে ধরা হয়েছে। তো দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত এবং এই ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রের উন্নয়ন, সেচ ও শক্তি, কৃষি ও সম্প্রদায় উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ এই সমস্ত বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছিল এবং যার ফলও ছিল খুবই আশানুরূপের থেকেও অধিক। তো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটি 1992 থেকে 1997 সালে হয়েছিল, আর্থিক উদারীকরণ ও বিশ্বায়ন এছাড়াও শিল্প আধুনিকরণের উপর জোর দেওয়া হয়েছিল এবং 2012 থেকে 2017 সাল পর্যন্ত দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষি শিল্প ও বাণিজ্যের উন্নতি ও বৃদ্ধির উপরে জোর দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, জল বন্টন সংক্রান্ত সমস্যা কোন কোন রাজ্যের মধ্যে সৃষ্টি হয়? বন্ধুরা উত্তরটি হয়ে যাবে কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে এই জল বন্টনকে নিয়ে একটি সমস্যা সৃষ্টি হয়েছিল। তো কোন নদীকে ঘিরে এই জল বন্টন সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে আমরা তথ্যটি পড়ে নেব। যে কাবেরী নদীর উৎস কর্ণাটক রাজ্যে হলেও তা তামিলনাড়ুর মধ্যে প্রবাহিত হয়। পার্শ্ববর্তী ছবিতে দেখতে পাচ্ছ যে এই ব্লু কালারের যে নদীটি বয়ে গেছে এটি কাবেরী নদী এবং এটির যে উৎস এটি হচ্ছে কর্ণাটকে এবং এটির কর্ণাটকের উৎস হলো এটি বয়ে গেছে পরবর্তীকালে তামিলনাড়ুর উপর দিকে এবং বঙ্গোপসাগরে হচ্ছে পতিত হয়েছে। তো এই ক্ষেত্রেই জল বন্টনকে ঘিরে হচ্ছে সমস্যা দেখা গিয়েছে যে অভিন্ন নদীর জল বন্টন দুই রাজ্যের মধ্যে কিন্তু কয়েক দশক ধরেই কিন্তু এই বিবাদ চলছিল, কে নদীর জল বেশি ব্যবহার করতে পারবে, কে কম ব্যবহার করতে পারবে, এই নিয়েই কিন্তু একটি সমস্যা চলছিল। কোয়েশ্চেন নাম্বার 8, ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট এবং বরাহমিহির? তো বন্ধুরা এনারা দুজনেই ছিলেন গুপ্ত যুগের। গুপ্ত যুগ আনুমানিক খ্রিস্ট 320 থেকে 550 অব্দের মধ্যবর্তী সময়ে প্রসারিত হয়েছিল এবং এই যুগকেই ভারতের স্বর্ণযুগ বলা হয়। এটি থেকে প্রশ্ন আসে যে ভারতের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে? উত্তরটি হয়ে যাবে গুপ্ত যুগ। আর্যভট্ট বরাহমিহির ছিলেন এই যুগের লোক এবং এরা ছাড়াও ছিল কালিদাস এবং বিষ্ণু শর্মা। তো বন্ধুরা এই নামগুলো শুনে তোমরা কিন্তু সহজে বুঝতে পারছো যে এনারা কিন্তু প্রত্যেকেই ছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্ন ছিল 9 জন রত্ন, তাদের মধ্যেই কিন্তু এরা উল্লেখযোগ্য ব্যক্তি। কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের বাইলাডিয়া পর্বতে কি উৎপন্ন হয়? উত্তরটি হয়ে যাবে লৌহ আকরিক। তো বন্ধুরা বাইলাডিয়া পর্বত পূর্বঘাট পর্বতমালার পশ্চিম দিকে 200 কিলোমিটার দূরে দাক্ষিণাত্য মালভূমিতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিল? বন্ধুরা উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ আলী এবং শৌকত আলী। তো খিলাফত আন্দোলন যা ভারতীয় মুসলিম আন্দোলন নামে পরিচিত এবং এটি শুরু হয়েছিল 1919 থেকে 1924 সাল এবং এর নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ আলী এবং শৌকত আলী। কোয়েশ্চেন নাম্বার 11, কপিলধারা ফলস এর অবস্থান কোথায়? বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে নর্মদা নদীর ওপরেই হচ্ছে এই কপিলধারা ফলসের অবস্থান। তো নর্মদা নদী সম্পর্কে আমরা একটু তথ্য তুলে ধরেছি। দেখো, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্য দিয়ে বিন্ধ্য ও সাতপুরা সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে খাম্বাত উপসাগর, যেটি কিনা কাম্বে নামেও পরিচিত, এই উপসাগরেই পতিত হয়েছে এই নর্মদা নদী। কোয়েশ্চেন নাম্বার 12, হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। তো বন্ধুরা নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে? তো নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে সেই সমস্ত পর্বত যেগুলি প্রায় 7 কোটি বছর আগে গঠন প্রক্রিয়া শুরু হয় এবং এখনও পর্যন্ত গঠন কাজ চলছে, এই জন্য এদের উচ্চতা কিন্তু ক্রমশ বাড়ছে। এবং এই নবীন ভঙ্গিল পর্বতে আরও কয়েকটি উদাহরণ হলো হিমালয় ছাড়াও রকি, আল্পস এবং আন্দিজ পর্বতমালা, এগুলি সবগুলি হলো নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। কোয়েশ্চেন নাম্বার 13, নিখিল ভারত হোম রুল লীগের প্রতিষ্ঠাতা কে করেন? উত্তরটি হয়ে যাবে অ্যানি বেসান্ত। তো বন্ধুরা এই হোম রুল আন্দোলন সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নিচ্ছি যে শ্রীমতী অ্যানি বেসান্ত আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতা রেমন্ডের হোম রুল লীগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতে এই আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট হন এবং 1916 খ্রিস্টাব্দে মাদ্রাজের আডিয়ারে হোম রুল লীগ স্থাপন করেন। তো বন্ধুরা প্রশ্নটা কিন্তু এটাও আসে যে হোম রুল যে লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তরটি হয়ে যাবে 1916 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু তোমরা নোট করে রাখো।
এছাড়াও বন্ধুরা আরও দুটি প্রশ্ন এখান থেকে আসে যে অ্যানি বেসেন্ট যে হোম রুল আন্দোলন জনপ্রিয়তা করেছিলেন তার লেখা বা তার পরিচালিত দুটি পত্রিকার নাম কি? উত্তরটি হয়ে যাবে নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ। এই দুটিও কিন্তু উত্তর খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। কোয়েশ্চেন নাম্বার 14, কোন করটি পরোক্ষ কর যেটি কেন্দ্রীয় সরকার ধার্য করে? বন্ধুরা উত্তরটি হয়ে যাবে পরিষেবা কর, যেটিকে আমরা সার্ভিস ট্যাক্স নামেই চিনি। তো সাধারণত দুভাবে কর নিয়ে থাকেন ভারতীয় নাগরিকরা। তো ভারতীয় নাগরিকদের তো ট্যাক্স দিতে হয় এবং তারা দুভাবে দিতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স বা যেটাকে আমরা প্রত্যক্ষ কর বলি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স যেটাকে আমরা পরোক্ষ কর বলি। তো প্রত্যক্ষ করের মধ্যে রয়েছে আয়কর বা ইনকাম ট্যাক্স। আমরা যে পরিমাণে টাকা রোজগার করি তার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমাদেরকে সরকারকে ট্যাক্স হিসাবে দিতে হয়, যেটাকে আমরা ইনকাম ট্যাক্স বলি, এবং এটি একটি ডাইরেক্ট ট্যাক্স। এবং যে সমস্ত ট্যাক্স আমাদের কাছে পরোক্ষভাবে আদায় করা হয় সেগুলোকে আমরা পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স বলবো। সেগুলি হলো সেল ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, কাস্টমস ট্যাক্স, ডিউটি। এই সমস্ত ট্যাক্সগুলো আমরা হচ্ছে ইনডাইরেক্টভাবে সরকারকে পে করি। কোয়েশ্চেন নাম্বার 15, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিলেন? 1946 সালের অক্টোবর মাসে। তো বন্ধুরা আমাদেরকে জেনে নিতে হবে এই অন্তর্বর্তী সরকার কি। তো ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। তার কিছুকাল আগেই 1946 সালের 2রা সেপ্টেম্বর গঠিত হয়েছিল এই অন্তর্বর্তী সরকার, এবং এই অন্তর্বর্তী সরকারের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন জওহরলাল নেহেরু। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা সাধারণত জানি যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, কিন্তু এই প্রশ্নটাও প্রায়শ পরীক্ষাতে দেখা যায় যে অন্তর্বর্তী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে, সে উত্তরটি হয়ে যাবে কিন্তু জওহরলাল নেহেরু। এবং এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, এবং পরবর্তীকালে চক্রবর্তী রাজা গোপালাচার্য বা চক্রবর্তী রাজা গোপালাচারী কিন্তু গভর্নর জেনারেল পদে আসীন হন। কোয়েশ্চেন নাম্বার 16, শাল হলো এক ধরনের পর্ণমোচী গাছ। তো বন্ধুরা পর্ণমোচী গাছ বলতে কি বোঝাচ্ছে? এই পর্ণমোচী বা ডেসিডুয়াস মানে হচ্ছে পরিপক্ক অবস্থায় ঝরে যাওয়া অথবা ঝরে যাওয়া ঝোঁক বোঝায়। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারছি এই পর্ণমোচী মানে হচ্ছে এই ক্ষেত্রে শাল গাছের ক্ষেত্রে পাতা ঝরানোর ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। যেসব বৃক্ষ অথবা গুল্ম ঋতুভেদে পাতা ঝরিয়ে দেয় সেসব ক্ষেত্রে, এবং উদ্ভিদের অন্যান্য অংশসমূহ যেমন ফুল ফোটার পর পাপড়ি ঝরানো বা পরিপক্ক হয়ে যাওয়ার পর ফল ঝরানো, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আদর্শরূপে এই পর্ণমোচী শব্দটা ইউজ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 17, উচ্চ স্তন্যপায়ী জরায়ু ও যোনি নালীর সংযোগস্থলের সরু অংশটি কি নামে পরিচিত? উত্তরটি হয়ে যাবে সার্ভিক্স। তো বন্ধুরা এখানে একটি ছবির সাহায্যে আমরা তুলে ধরেছি যে দেখো জরায়ু এবং যোনি নালী বা যেটি যোনিপথ নামে এই ছবিতে উল্লেখিত রয়েছে, তার মাঝখানে যে অংশটি রয়েছে, জরায়ু এবং যোনিপথের মাঝখানে যে অংশটি রয়েছে সেটি সার্ভিক্স বা জরায়ুর অগ্রভাগ নামে পরিচিত। দেখো যে জরায়ুর নিচের দিকে একটি চিকন অংশ, অর্থাৎ দেখো এই জায়গাটা একটু বেঁকে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, এই চিকন অংশটি যেটি যোনির শেষ প্রান্তের সঙ্গে সংযুক্ত থাকে তাকে সার্ভিক্স বা জরায়ু গ্রীবা নামে পরিচিত করা হয়। অর্থাৎ এই পোর্শনটাই হচ্ছে সার্ভিক্স বা জরায়ুর অগ্রভাগ। কোয়েশ্চেন নাম্বার 18, রাজতরঙ্গিনী কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কলহন। তো বন্ধুরা আদি মধ্যযুগের ইতিহাসমূলক গ্রন্থ ছিল রাজতরঙ্গিনী, এবং এই গ্রন্থটি রচনা করেন কাশ্মীরি পণ্ডিত কলহন, এবং এই গ্রন্থে 8000 শ্লোক সন্নিবিষ্ট রয়েছে। তো বন্ধুরা প্রশ্নটা কিন্তু রায়তরঙ্গিনী কার লেখা কলহন এটিও যেমন আসে, তার সঙ্গে আরেকটি প্রশ্ন ঘুরিয়ে আসে যে এই রায়তরঙ্গিনী গ্রন্থ থেকে কোন রাজ্যের কথা জানা যায়? তাহলে বন্ধুরা উত্তরটা আমরা বুঝতে পারছি, যেহেতু কাশ্মীরি পণ্ডিত কলহন এর গ্রন্থের রচয়িতা, সো এখান থেকে হচ্ছে আমরা কাশ্মীর সম্পর্কে জানতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 19, মেগাস্তিনিস কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে সেলুকাসের দূত ছিলেন মেগাস্তিনিস। তো মেগাস্তিনিস প্রাচীন গ্রিসের একজন পর্যটক ও ভূগোলবিদ ছিলেন। সিরিয়ার রাজা সেলুকাসের রাজকীয় দূত হিসাবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রায়দরবারে দায়িত্ব পালন করেন। তো বন্ধুরা প্রশ্নটা কিন্তু এইভাবেও আসে যে মেগাস্তিনিস কার সময়কালে ভারতে আসেন, যে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে তার রায়দরবারে হচ্ছে মেগাস্তিনিস আসেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মেগাস্তিনিসের লেখা গ্রন্থের নাম হলো ইন্ডিকা।
তো বন্ধুরা আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 20, মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম উৎপাদনে। তো বন্ধুরা আমরা জানি যে বক্সাইট হলো এমন এক ধরনের পাললিক শিলা যেখানে অ্যালুমিনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যদি আমরা খনিজ বলতে পারি বা আকরিক বলতে পারি সেটা হচ্ছে বক্সাইট। এছাড়াও বন্ধুরা অ্যালুমিনিয়াম ছাড়াও গ্যালিয়ামের প্রধান উৎস অর্থাৎ গ্যালিয়াম ধাতুটাও হচ্ছে বক্সাইট থেকে আমরা পেতে পারি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও হচ্ছে এগুলি সম্পর্কে অনেক তথ্য জানতে পারে। তো ধন্যবাদ।